নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব সুবোধ ঘোষের লেখা একটি অত্যন্ত সুন্দর ছোট গল্প। গল্পের নাম নিকষিত হেম। শুনতে থাকুন আজকের গল্প নিকষিত হেম। বাবা, মা আর বৌদির সঙ্গে রাজগীরে বেড়াতে গিয়েছিল প্রমিতা। রাজগীরে গিয়ে একদিন থাকা, তারপর আবার গয়ার বাড়িতে ফিরে আসা, এই তো সামান্য একটা ঘটনা। কিন্তু এই সামান্য ঘটনাটা প্রমিতার মনটাকে যে ভাবনায় ভরে দিয়েছে তার ভার সামান্য নয়। প্রমিতার প্রাণটা যেন দুটো দাগ নিয়ে ফিরে এসেছে। সাদা শাড়ির আঁচলের উপর হঠাৎ একটু আবিরের গুঁড়ো ছিটকে এসে লাগলে যেমন দাগ হয়, একটা দাগ যেন সেই রকমের একটা রঙিন চিহ্ন। তুচ্ছ করে আঁচল ঝাড়া দিয়ে সে চিহ্ন ঝরিয়ে ফেলে দিতে ইচ্ছে করে না। আর একটা দাগ যেন নিতান্ত কর্কশ আর গা জ্বালানো একটা আঁচড়ের চিহ্ন, একটা অভদ্র মতলবের লোভ। সত্যি প্রমিতার গা ঘেঁষে দাঁড়িয়েছিল, গায়ে যেন একটা কাঁটা বিঁধেছে। ছটফট করে সরে গিয়েছিল প্রমিতা। সে কথা মনে পড়লে এখনো গা শিরশির করে। দুই পরিবারের দেখা হয়েছিল বক্তিয়ারপুরে। প্রমিতার বাবা খগেনবাবু, মা তরুলতা আর বৌদি মাধুরী, এই দলটি চলে গেল রাজগীরে। আর একটি পরিবার রাজগীর থেকে বেরিয়ে ফিরে পাটনা চলে গেল। এক প্রৌঢ় ভদ্রলোক, এক প্রৌঢ়া মহিলা, প্রমিতারই বয়সী এক তরুণী, সেই সঙ্গে একটি যুবক, দেখতে খুবই সুন্দর। প্ল্যাটফর্মের উপর কাছাকাছি দুটি জায়গায় দাঁড়িয়েছিল দুটি পরিবার। তরুলতা ফিসফিস করে পুত্রবধূ মাধুরীর কানের কাছে কথা বলেন। বুঝতে পারছি ওরা দুজন হলেন মেয়েটির বাবা আর মা, কিন্তু ছেলেটিকে তা তো ঠিক বুঝতে পারছি না। মাধুরী বলেন, আমি কিন্তু বুঝতে পেরেছি। তরুলতা বলেন, কি? মাধুরী, কেউ নয়। তার মানে? মাধুরী হাসে। তার মানে এখনো কেউ নয়, কিন্তু শিগগিরই ওদের জামাই হবেন বোধ হয়। তরুলতা বলেন, কেমন করে বুঝলে? মাধুরী বলেন, মেয়েটির কথাবার্তার রকম সকম আর কাণ্ড দেখেই বুঝতে পারছি। যুবক ভদ্রলোকের প্রায় গা ঘেঁষে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজে বাজে কত কথাই না অনর্গল বকে যাচ্ছে। মেয়েটাকে দেখতে একটুও ভালো নয়, কিন্তু সাজের চেহারা দেখলে বোঝা যায় সুন্দর দেখাবার জন্য কি চেষ্টাই না করেছে। গায়ের রংটা বেশ কালো, কিন্তু সাদা মালাবার সিল্কের শাড়িটাকে এমন কায়দা করে গায়ে জড়িয়েছে যে ওই কালো চেহারাতেও যেন সাদা জ্যোৎস্নার আভা চিকমিক করে হাসছে। ছোট ছোট চোখ, কিন্তু কাজলের বড় বড় টানা দিয়ে চোখের চাহনিটাকে কত বড় করে তুলেছে। খোঁপাতেও ফুল। প্রৌঢ় ভদ্রলোক বললেন, মৃণাল, চা খাবে নাকি? যুবক ভদ্রলোক বলে, না, উৎপলা বোধ হয় খাবে। মেয়েটি ভ্রুকুটি করে যুবক ভদ্রলোকের দিকে তাকিয়ে ফিসফিস করে কথা বলে, না, তুমি না খেলে আমিও খাবো না। প্রমিতার মা তরুলতা আর পুত্রবধূ মাধুরীর কানের কাছে ফিসফিস করেন, কিন্তু বুঝতে পারছি না কেমন করে এই ছেলে ওই মেয়ের বর হবে। মেয়েটাকে যে ছেলেটার সঙ্গে একটুও মানাচ্ছে না। হ্যাঁ, আমাদের পমির সঙ্গেই এইরকম ছেলেকে চমৎকার মানায়। কথাটা শুনতে পেয়েছে প্রমিতা, সঙ্গে সঙ্গে অদ্ভুতভাবে চমকেও উঠেছে। কারণ এতক্ষণ ধরে আনমনার মতো কি যেন ভাবছিল প্রমিতা। আর উৎপলার পাশে দাঁড়িয়ে থাকা
ওই মৃণালের মুখের দিকেও তাকিয়েছিল। প্রৌঢ় ভদ্রলোক বলছেন, তুমি আবার কবে ছুটি পাবে মৃণাল? মৃণাল বলে, যদি চিফ ইঞ্জিনিয়ার এখন জার্মানি না যান, তবে আমাকে এখন ধানবাদেই থাকতে হবে। তুমি বোধহয় চিফ ইঞ্জিনিয়ারের জায়গায় অফিসিয়েট করবে? আগে হ্যাঁ। উৎপলা আবার মৃণালের মুখের দিকে তাকিয়ে চাপা গলায় কথা বলে, তুমিও আবার বিদেশে পাড়ি দেবে না তো? মৃণাল হাসে, না। উৎপলা, আমার ছুটি কবে পাবে? পাটনাতে আবার আসবে কবে? মৃণাল বলে, ঠিক বলতে পারছি না, তবে গয়াতে একবার আসতে হবে, দেখি। উৎপলা, দেখি আবার কি? গয়া থেকে একবার পাটনা ঘুরে যেতে কতক্ষণ লাগবে? উৎপলার মাথাটা যেন দুর্বার এক আবদারের ঝোঁকে মৃণালের কাঁধের উপর হেলে পড়তে চাইছে, কিন্তু সামলে নিয়েছে উৎপলা। মাথাটাকে কাত করে আর এক হাতে খোঁপার ফুল চেপে রেখে মৃণালের মুখের দিকে যেন একটা লোভী পিপাসার বেহায়া দৃষ্টি ছড়িয়ে দিয়ে উৎপলার চোখ দুটো অপলক হয়ে তাকিয়ে থাকে। কাজলের টান দিয়ে বড় করে আঁকা দুটো ছোট ছোট চোখ। শুনতে পায় প্রমিতা, বেশ উৎফুল্ল স্বরে আর হেসে হেসে উৎপলার সঙ্গে কথা বলছে মৃণাল। হ্যাঁ, চেষ্টা করলে কদিনের ছুটি নিয়ে একবার পাটনায় ঘুরে যেতেও পারি, কিন্তু তুমি আবার রাজগির করবে না তো? উৎপলা, করলে ক্ষতি কি? রাজগিরে আসে তোমার কি ভালো লাগে না? মৃণাল, লাগে বই কি, কিন্তু প্রতি বছর একবার করে একই রাজগিরে বেড়াতে আসতে কেমন যেন লাগে, একটু একঘেয়ে লাগে। তোমাদের সঙ্গে রাজগিরে বেড়াতে আসা এবার নিয়ে মোট 3 বার হলো। তা তো হলোই, কিন্তু আমার একটু একঘেয়ে মনে হয় না। ভালো লাগলে আবার একঘেয়ে মনে হবে কেন? প্রমিতার চোখের দৃষ্টিতে যেন একটা অস্বস্তি ছটফট করে ওঠে। মুখ ঘুরিয়ে দূরের ওই সিগন্যালের দিকে তাকিয়ে থাকে প্রমিতা। মৃণাল নামে ওই ভদ্রলোকের জন্য বোধহয় একটা করুণার ভাব প্রমিতার মনের ভিতরে হঠাৎ আক্ষেপ করে উঠেছে। কি অদ্ভুত একটা বিপদেই না পড়েছেন ভদ্রলোক, একটা শাস্তিও বলা যায়। একঘেয়ে লাগছে, তবু বলতে হচ্ছে ভালো লাগছে। বুঝতেই তো পারা গেল অন্তত 3 বছর ধরে মৃণাল নামের ওই ভদ্রলোক উৎপলা নামের ওই শক্ত ফন্দির মায়া জালে পড়ে বোকা হয়ে গিয়েছেন। কিন্তু সত্যি কি মায়ার জাল? এক গাদা ফুল খোঁপায় গুজে আর গা ঘেঁষে দাঁড়িয়ে নাকে মুখে কথা বলতে পারে একটা বেহায়া পনার জাল। সন্দেহ হয় ভদ্রলোক নিজেই বোকা, তাই এত সহজে উৎপলার মতো মেয়ের মায়া জালে ধরা পড়েছেন। ভদ্রলোক একবারও মুখ ফিরিয়ে এদিকে ওদিকে তাকাবার চেষ্টাও করতে পারছেন না। উৎপলা যেন অনবরত কথা বলে ভদ্রলোকের চোখ দুটোকে শুধু ওর নিজের মুখের দিকেই টেনে ধরে রেখেছে। যদি একবার এদিকে তাকাতে পারতেন ভদ্রলোক, তবে দেখে চমকে উঠতেন যে পৃথিবীতে এমনও মুখ আছে যার কাছে উৎপলার মুখটা একটা অন্ধকার মাত্র। পাটনার ট্রেন এসে প্ল্যাটফর্মের গায়ে লেগেছে। ট্রেনের একটা কামরার দিকে ওরা চলে গেল। ইস, কি বিশ্রী রকমের নির্লজ্জ হয়ে মৃণালের গা ঘেঁষে ঘেঁষে কামরার দিকে হেঁটে গেল উৎপলা। প্রমিতার চোখ যেন একটা নতুন সন্দেহে হেসে ফেলতে চাইছে। সত্যি রুমাল তুলে একটা অস্বস্তিকর হাসিকে এইবার চাপা দিতে চেষ্টা করে প্রমিতা। মৃণালের সঙ্গে এই বেহায়া ধরনের গা ঘেঁষা ভাবটা কি সত্যি নিশ্চিন্ত মনের একটা খুশির উৎসাহ, নাকি সদাই হারাই সদাই ভয় হয়, একটা উদ্বিগ্ন সতর্কতা? হেসেই ফেলে প্রমিতা। মাধুরী বৌদি বলেন, তোমার আবার কি হলো? প্রমিতা বলে, আমার আবার কি হবে, কিছুই না। সেই মুহূর্তে প্রমিতার মুখের এই হাসি
হঠাৎ খুব সাবধান হয়ে যায়, গম্ভীর হয়েছে, কিন্তু লাল হয়েই গিয়েছে প্রমিতা সারা মুখটা। চোখের দুটি কালো তারার দৃষ্টিও যেন কেমনতর হয়ে গিয়েছে। ট্রেনের কামরার জানলা দিয়ে মুখ বাড়িয়ে মৃণাল নামে সেই ভদ্রলোক সোজা প্রমিতার মুখের দিকে তাকিয়ে আছেন। মৃণালের পাশে বসে কত কথাই না বলছে উৎপলা, কিন্তু মৃণাল তবু মুখ ঘুরিয়ে নিয়ে আর উৎপলার দিকে তাকিয়ে কোনো কথা শুনতে কিংবা বলতে পারছে না। ট্রেন ছাড়বার আগে মৃণাল যেন এই বখতিয়ারপুর স্টেশনের প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে থাকা এক মায়াময়ী ক্ষণিকার মুখের দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে গিয়েছে। ট্রেন ছেড়েছে। উৎপলা ব্যস্ত হয়ে বলছে, আমার ঘড়িতে কিন্তু 10:13 হয়েছে, তোমার ঘড়িতে কি বলছে? মৃণাল কিন্তু হাতের ঘড়ির দিকে তাকাতে পারল না। প্রমিতারই মুখের দিকে তাকিয়ে মৃণালের চোখ দুটো যেন একটা মুগ্ধ বিষয় সুন্দর মুখটিকে শেষ দেখাই দেখে নিচ্ছে। জোরে স্পিড নিল ট্রেনটা। কি আশ্চর্য, মৃণাল নামে অচেনা অজানা এই ভদ্রলোকও অভিবাদনের ভঙ্গিতে হঠাৎ হাত তুলেছেন। হতে পারে খগেনবাবু আর তরুলতাকে লক্ষ্য করে অভিবাদনের একটা সংকেত জানালেন মৃণাল নামের ওই ভদ্রলোক। কিন্তু প্রমিতার রুমাল ধরা হাতটা হঠাৎ কেঁপে ওঠে। কি বিপদ! আর একটু হলে প্রমিতার রুমাল ধরা হাতটা বোধ হয় পাল্টা সাড়া দিয়ে বিদায় অভিবাদনের ছোট্ট একটু ভঙ্গি দুলিয়ে দিত। রাজগীরে যাবার ট্রেনটাও ছাড়তে আর বেশি দেরি করেনি। রাজগীরে পৌঁছতেও খুব বেশি সময় লাগেনি। বিম্বিসারের ভাঙা প্রাসাদের যত পুরনো পাথরের চারিদিকে অনেক ঘুরে বেড়ানো হলো। রেস্ট হাউসে চায়ের টেবিলের কাছে এগিয়ে গিয়েই বুঝতে পারে প্রমিতা, না, মা আর বৌদির কাছে চেয়ারে বসে চা খাওয়া সম্ভব নয়। সেই কথা, সেই পুরনো অভিযোগের কথাই শুরু করেছেন মা। আর মাধু বৌদিও শতবার শোনা সেই কথাগুলিকেই চুপ করে শুনছেন। তরুলতা বলেন, আমি তো আর কোনো উপায় খুঁজে পাচ্ছি না মাধু। আমরা চেষ্টা করে যে পাত্রেরই খোঁজ পাই তাকে ওর পছন্দ হবে না, আবার নিজেও যে ইচ্ছে করে কাউকে। চায়ের পেয়ালা হাতে নিয়ে সরে যায় প্রমিতা। একটা সমস্যারই কথা বলছেন প্রমিতার মা তরুলতা। বয়স হয়েছে, এমএ পড়ছে, কিন্তু কি অদ্ভুত রকমের ভীত স্বভাবের মেয়ে প্রমিতা। মেয়ে সম্বন্ধ আসে, পাত্রের পরিচয়ও জানতে পারে প্রমিতা, কিন্তু প্রমিতার আপত্তির কারণ এই যে ভয় করে। না না বৌদি, কখনো না, একটা অচেনা অজানা মানুষের সঙ্গে বিয়ে ভাবতেই আমার ভয় করে। বৌদি কতবারই বলেছেন, তবে চেনা জানা করে নিয়েই বলো। ছি ছি, ঘেন্না করে, ওসব হবে না। বৌদি, এদিকে হবে না ওদিকেও হবে না, তাহলে কি করে হবে? কোনো ভদ্রলোকের ছেলে যদি ইচ্ছে করে প্রমিতার কাছে চেনা জানা হতে চেষ্টা করে, তা হলেও কিছু হবে না। বৌদি জানেন, নাগলপুরে সুহাস প্রমিতার সঙ্গে একটু গল্প করবার জন্য কতবার এসেছে আর চেষ্টা করেছে, কিন্তু সুহাসের সঙ্গে ভালো করে একটি কথাও বলেনি প্রমিতা। না বৌদি, আমার এসব এখন ভালো লাগে না, ভালো লাগে না বৌদি। বৌদিও বিরক্ত হয়ে উঠেছেন। তবে দেখো কখন ভালো লাগে আর কাকে ভালো লাগে। রাজগীরের মাঠের হাওয়া হু হু করে ছুটে এসে রেস্ট হাউসের প্রমিতা শাড়ির আঁচল উড়িয়ে দেয়। আঁচলটা যেন এক বিজয়িনীর পতাকা হয়ে উঠছে। প্রমিতার চোখ দুটো হাসছে। মৃণাল নামে সেই ভদ্রলোক এখন যদি হঠাৎ এখানে এসে পড়ে আর উৎপলা যদি সঙ্গে না থাকে, তবে তবে কি বলতেন ভদ্রলোক? এই তো, কি আশ্চর্য, ভাবতেই পারিনি যে আপনার সঙ্গে আবার কখনো দেখা হবে। রাতের ট্রেন
আবার বখতিয়ারপুর হয়ে পাটনা ফিরে যাচ্ছে। বখতিয়ারপুরের প্ল্যাটফর্মে এত লোকের ভিড়, কিন্তু তারই মধ্যে যেন একটা শূন্যতা আছে মনে হয়। সেই ভদ্রলোক এরই মধ্যে এখানে ফিরে আসবেন কেমন করে? অসম্ভব। কিন্তু ইনি আবার কে? ছোট একটা ব্যাগ হাতে নিয়ে এই কামরাতেই ঢোকবার জন্য এদিকে এগিয়ে আসছেন। ওদিকের কত কামরা খালি পড়ে আছে, তবু এই কামরার দিকে কেন? কামরার ভিতরে ঢুকে প্রমিতার মুখের দিকে তাকিয়ে কি যেন ভাবছেন ভদ্রলোক। তাকাবার কি ভঙ্গি! যেন একটা হাবা ছেলের চোখ জাদুঘরের একটা আশ্চর্য জিনিসের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। কামরার এদিকে ওদিকে একবার তাকিয়ে নিয়ে আনমনার মতো অনেকক্ষণ দাঁড়িয়ে রইলেন ভদ্রলোক। টিকিট চেকার কামরাতে উঠে ভদ্রলোকের গায়ে আস্তে একটা ঠেলা দিয়ে বললেন, যারা আগে বাড়িয়ে সাহেব। তবু ভদ্রলোকের হুঁশ নেই। এ কি, খুব হুঁশ আছে দেখছি, খুব বুদ্ধিও রাখে মনে হচ্ছে। প্রমিতার পাশের সিটের উপর হাতের ব্যাগটাকে ঝুপ করে ফেলে দিয়ে ভদ্রলোকও ঝুপ করে বসে পড়লেন। ব্যাগটাও যে একটা অভদ্র ভার হয়ে প্রমিতার শাড়ির আঁচলটাকে চেপে রেখেছে, এটুকুও ভদ্রলোকের চোখে পড়ছে না। ভদ্রলোকের ব্যাগটা আর শরীরটা দুই যেন দুর্ভার ক্লান্তি হয়ে প্রমিতার গা ঘেঁষে সিটের উপরে হেলিয়ে পড়েছে। এক হাত দিয়ে আস্তে টেনে শাড়ির আঁচলটাকে সেই অভদ্র ভারের চাপ থেকে ছাড়িয়ে নেয় প্রমিতা। ব্যাগটার ছোঁয়া থেকে অনেকখানি তফাৎ রেখে সরে বসে। তবে তফাৎ রেখে বসে থাকতেও অস্বস্তি হয়, ভয় হয় যে কোনো মুহূর্তে আর যে কোনো ছুতো করে লোকটার এই এলিয়ে পড়া চেহারাটা প্রমিতার ঘাড়ের উপরই ঝুঁকে পড়বে। ট্রেন ছাড়ল, কামরাটা দুলে উঠল। ঠিক তখনই উঠে দাঁড়ালেন অদ্ভুত মতলবের এই ভদ্রলোক। কি উপদ্রব! লোকটা অন্ধ না হয়ে অন্ধের মতো একই কাণ্ড করছে। প্রমিতার ঘাড়ের কাছে মাথাটাকে নিয়ে এসে জানালার বাইরে ঝুঁকি দিলেন ভদ্রলোক। প্রমিতা ভ্রুকুটি করে নিজেরই মাথাটাকে কাত করে একপাশে সরিয়ে রাখে। ভদ্রলোক প্ল্যাটফর্মের দিকে তাকিয়ে ডাকলেন, জল, এই জল, এই পানি। আহা, কি চতুর বোকামি! ট্রেন ছাড়লো ঠিক সেই সময় বাইরের পানি পাড়ের কাছে জল চাওয়া। পানি পাড়েটা যদি এখন ছুটেও আসে, তবু চলন্ত ট্রেনের এই কামরার কাছে পৌঁছতেই পারবে না। ভদ্রলোকের কামিজের বুক পকেটে বোধহয় কোনো ভারী জিনিস আছে, বোধহয় রুমালে বাঁধা কোনো আধুলি সিকিয়ার পয়সা। বুক পকেটটা ঝুলে পড়ে প্রমিতার কাত করা মাথার খোঁপাটাকে ছুঁয়ে রয়েছে। প্রমিতা মাথা নাড়লেও বুক পকেট সরে যায় না। না, উঠে গিয়ে আরো দূরে সরে না বসলে এই উপদ্রব থেকে রেহাই পাওয়া যাবে না। কিন্তু আর কত দূরেই বা সরা যায়? এপাশে বৌদি, ওপাশে কোনো জায়গাই নেই। বেশ কিছুক্ষণ পরে আবার নিজেরই জায়গায় বসলেন ভদ্রলোক। কিন্তু কে জানে কেন হঠাৎ আবার উঠে দাঁড়ালেন। চট করে পা সরিয়ে নেয় প্রমিতা। লোকটা প্রমিতার পায়ে পা ঠেকিয়ে দাঁড়াবার চেষ্টা করছে। এইবার খগেনবাবু বললেন, ও মশাই, আপনি এরকম করছেন কেন? একটু স্থির হয়ে বসুন। খগেনবাবুর কথায় ফল হলো। ভদ্রলোক নিজেরই জায়গায় চুপ করে বসে রইলেন। চশমাটা মোছবার জন্য বুক পকেট থেকে রুমাল বের করলেন। সঙ্গে সঙ্গে কয়েকটা টাকা, সিকি আর আধুলি পকেট থেকে এদিকে সেদিকে গড়িয়ে গেল। চশমাটাকে 3 মিনিট ধরে মুছলেন। তারপর ঘাড় ঝুঁকিয়ে আস্তে আস্তে হাত বাড়িয়ে টাকা, সিকি আর আধুলিগুলিকে তুললেন। একটা টাকা প্রমিতার পায়ের জুতোর গা ঘেঁষে পড়ে আছে। সে টাকাটাকে তুলে নেবার জন্য কোনো ছাড় দেখা যাচ্ছে না। বুঝতে পারা যায় ইচ্ছে করেই এই টাকাটাকে দেখতে ভুলে যাচ্ছেন ভদ্রলোক। তার মানে আশা করছেন যে প্রমিতা নিজের হাতেই টাকাটাকে হাতে তুলে নিয়ে ভদ্রলোকের হাতের কাছে এগিয়ে দেবে। এই যে আপনার টাকা। প্রমিতা খগেনবাবুর দিকে তাকিয়ে
হাত তুলে ইশারা করে আর পায়ের কাছে টাকাটাকে দেখিয়ে দেয়। খগেনবাবু ডাকেন, ও মশাই, ওই যে ওইখানে আপনার একটা টাকা। খুব ভুল করেছে প্রমিতা। এমন উপদ্রব সহ্য করতে হবে যে কল্পনা করতে পারলে নিজের হাতেই টাকাটা তুলে নিয়ে ভদ্রলোকের গায়ের উপর ছুঁড়ে ফেলে দিত। তাও ভালো ছিল, কিন্তু এ যে অসহ্য। টাকাটাকে তোলবার জন্য ভদ্রলোক হাত বাড়াতে গিয়ে এমন ভঙ্গিতে ঝুঁকে পড়লেন যে চশমাটা চোখ থেকে ঝুপ করে প্রমিতার কোলের উপরে পড়ে গেল। প্রমিতার হাঁটুতেও মাথাটা একবার ঠুকে নিলেন ভদ্রলোক। তারপর নিজেই হাত বাড়িয়ে প্রমিতার কোলের উপর থেকে চশমাটাকে তুলে নিলেন। মাধু বৌদি এইবার আস্তে আস্তে ফিসফিস করেন, ভদ্রলোক কেমন যেন, চাল চলনের কোনো ইয়ে নেই। খগেনবাবুর কানের কাছে তরুলতাও খুব আস্তে আস্তে চাপা স্বরে কথা বলেন, ছেলেটিকে তো দেখতে ভালোই, বয়সও বেশ অল্প বলেই মনে হচ্ছে। কে জানে, এখনো হয়তো বিয়ে হয়নি। খগেনবাবু হাসেন, থামো থামো, সবসময় এক কথা নিয়ে এত চিন্তে করতে নেই। তরুলতা, বেশ তো, মেয়েকে তবে আইন টাইন পড়িয়ে একটা উকিল করে দাও, আমার চিন্তের ল্যাঠা চুকে যাক। অনেকক্ষণ পরে ভদ্রলোকের চাল চলনের আরো একটা কাণ্ড দেখে একটু নিশ্চিন্ত হয় প্রমিতা। যাক, ওভাবে লোকটা দু চোখ বন্ধ করে নিঝুম হয়ে পড়ে থাকলেই বাঁচা যায়। ঘুমোচ্ছেন ভদ্রলোক, কিন্তু কোনো রোগ আছে বলে মনে হচ্ছে না, বোধ হয় চোখের রোগ। হঠাৎ যখন একবার চোখ মেলে কামরার আলোটার দিকে তাকাচ্ছেন, তখন বেশ স্পষ্টই দেখা যায় চোখ দুটো লালচে হয়ে ছলছল করছে। রোগী মনে হলো ভদ্রলোককে এখন বেশ ভালো মানুষটির মতোই দেখাচ্ছে। কিন্তু প্রমিতার মনের এই কিন্তুময় সন্দেহটাই সত্য হলো। ট্রেন থেকে নামার সময় দরজার মুখে দাঁড়িয়ে হাত ঘড়িটার দিকে তাকিয়েছিল প্রমিতা। সেই মুহূর্তে পিছন থেকে সেই ভদ্রলোক যেন হুমড়ি খেয়ে এগিয়ে যাবার চেষ্টা করলেন। প্রমিতার কাঁধটাকে আস্তে একটা ঠেলা দিয়ে সরিয়ে আর পাশ কাটিয়ে নেমে পড়লেন। তারপরে স্টেশনের লোকের ভিড় আর শোরগোলের মধ্যে উধাও হয়ে গেলেন ভদ্রলোক। ভদ্রলোক তো নয়, একটা যাচ্ছে তাই অভদ্রলোক। প্রমিতা লোকটাকে একটা ধিক্কার দেবার সুযোগও পেল না। এমনই হন্ততন্ত হয়ে মুহূর্তের মধ্যেই পলাতক হয়ে গেল লোকটা। গয়ার বাড়িতে একটানা 7-8 মাস থাকলেই যেন হাম ধরে যায়। তাই শুধু প্রমিতার নয়, খগেনবাবুও মনে করেন একবার বাইরে বেরিয়ে আসা ভালো। গত বছরে সারনাথে বেড়াতে যাওয়া হয়েছিল, এবছর রাজগীর। মাঝে মাঝে গিরিটির বাড়িতেও 1-2 মাস কাটিয়ে দিতে ভালোই লাগে। তারপর আবার গয়া, সেই পুরনো গয়া। প্রমিতার অভিযোগ সবচেয়ে বেশি মুখর হয়ে দেখা দিয়েছিল বলেই কোট কামাই করে এইবার বাড়ি সবাইকে রাজগীর ঘুরিয়ে নিয়ে এলেন খগেনবাবু। ছেলে অসিত আর্মিতে আছে। অসিত মাধুরীকে চিঠি দিয়ে ঠাট্টাও করেছে, এখন আরো কিছুদিন ইচ্ছে মতো রাজগীর করে নাও, আর বেশি সুযোগ পাবে না, আমি হয়তো এই বছরেই কোয়ার্টার পেয়ে যাব। মাধু বৌদিও ঠাট্টা করেন, প্রমিতা, তার আগে তোমারও একটা কোয়ার্টার হয়েছে দেখতে পেলেই ভালো হতো। প্রমিতা বলে, আর হয়েছে কোয়ার্টার, এই গয়াতেই গয়া প্রাপ্তি হবে। মাধু বৌদি, এত হতাশ হয়ে পড়লে কেন ভাই, কোনো কারণ তো নেই। প্রমিতা বলে, না, গয়ার ভালো লাগে না বৌদি, দেখবার কি আছে এখানে, শুকনো ফুলগুর বালি আর কতগুলো মন্দির, এই তো, আর কত দেখব, 100 বার দেখা হয়ে গিয়েছে। গয়া যার কাছে একটা একঘেয়ে পুরনো জীবনের পুরনো ভার বলে মনে হয়েছিল, সেই প্রমিতার মনে যেন গয়ার জন্য একটা নতুন মায়া দেখা দিয়েছে। বাড়ির বাইরে বেড়াতে যাওয়া একেবারে বন্ধ করে দিয়েছিল যে মেয়ে, সেই মেয়েকেই এখন দেখা যায় কখনো চকে,
কখনো স্টেশনে, আর কখনো কখনো ফলগুর ধারে ধারে অনেক দূরে বেরিয়ে আসতে। ড্রাইভার নালিশ করে, দিদিমণি পেট্রোলের খরচ ডবল করে দিয়েছেন। ছোট কাকা বলেন, কি হলো তোর প্রমিতা, গয়াতে আবার এত দেখবার কি পেলি? ছোট কাকার কথার জবাব না দিলেও নিজের মনের কাছে জবাবটাকে লুকোতে পারে না প্রমিতা। জবাবটা যে প্রমিতার মনের একটা আশার কথা, সে আশা সত্যি লাল আবিরের গুঁড়ো ছোট্ট একটা দাগের মতো হাসছে। সেই ভদ্রলোক যার নাম মৃণাল, উৎপলাকে যার গা ঘেঁষে দাঁড়িয়ে থাকতে দেখে খুবই খারাপ লেগেছিল প্রমিতার। সে ভদ্রলোকের একবার গয়াতে আসবার কথা আছে। কে জানে এসেছেন কিনা। সত্যি এসেছেন আর এরই মধ্যে চলে যাননি তো? এলেও সত্যি কি হঠাৎ একবার দেখা হয়ে যেতে পারে না? পৃথিবীতে কত কিছুই তো হঠাৎ হয়ে যায়। মৃণালের সঙ্গে একদিন গয়ার পথে হঠাৎ দেখা হয়ে যাওয়াই বা অসম্ভব হবে কেন? দেখতে সত্যি বেশ ভয় করেছিল প্রমিতার। মৃণালের গা ঘেঁষে দাঁড়িয়ে আর হাত নেড়ে কি বিশ্রীভাবে কথা বলছিল উৎপলা, যেন মাকড়সার মতো জাল বুনে বুনে বেচারা মৃণালকে বাঁধতে চাইছে। ছোট ছোট চোখের বেহায়া খুশি। কিন্তু মৃণাল বাঁধা পড়েছে মনে হয় না। তা না হলে ট্রেন ছাড়বার সময় প্রমিতার দিকে হাত তুলে ওই রকম একটা সুন্দর বিদায়ভঙ্গি জানাতে পারত না। মাধু বৌদি একদিন প্রমিতার কাছে এসে চমকে চমকে হাসতে থাকেন। কি আশ্চর্য প্রমিতা, সত্যি আশ্চর্য। কি হলো? শিরিস্তা ঘরের দরজার কাছে দাঁড়িয়ে একবার ভিতরে উঁকি দিয়ে চলে এসো। কেন? সেই ভদ্রলোক, সেই কি যেন নাম, মৃণাল বাবু। প্রমিতার চোখ মুখ লাল হয়ে ওঠে। তুমি একটা মিথ্যে সন্দেহ করে আমাকে একটা বাজে ঠাট্টা করছো বৌদি, কোনো মানে হয় না। বৌদি আশ্চর্য হয়ে তাকিয়ে থাকেন। ওমা, কিসে সন্দেহ? ঠাট্টাই বা করবো কেন? কি বলছো তুমি? আহা, মৃণালবাবু এখানে আসবেন কেন? নিশ্চয়ই আদালতে কোনো কাজ আছে, তাই বাবার কাছে এসেছেন। কিন্তু বলো, চুপ করে রইলে কেন? না না, আমি কিছুই বলতে পারবো না। তুমি একবার দেখা করবে? ছি। তবে ছোট কাকাকে একবার বলো বৌদি। মাধু বৌদি হাঁপ ছেড়ে হাসেন। তাই বলো, এরকম স্পষ্ট করে বললেই তো বুঝতে পারি। মৃণালকে বৈঠকখানার ঘরে ডেকে নিয়ে গিয়ে আলাপ করলেন ছোট কাকা। মাধু বৌদি মৃণালের জন্য চা পাঠিয়ে দিলেন। মৃণালের সঙ্গে অনেক গল্প করলেন ছোট কাকা। ছোট কাকার হাসির সঙ্গে মৃণালের গলার হাসির শব্দটাও কত স্বচ্ছন্দে বাজছে। এই ঘরের ভিতরে বসেও শুনতে পাচ্ছেন মাধু বৌদি। ও ঘরের ভিতরে বসে প্রমিতা। প্রমিতার মা তরুলতাও ব্যস্ত হয়েছেন। সিরেস্তা থেকে খগেনবাবুকে ডাকি নিয়ে এসেছেন। বললেন, ঠাকুরবুকে একবার ভেতরে ডেকে নিয়ে এসে বলে দাও। কি বলবো? ছেলেটি রাশিয়ার গণ যেন জেনে নেয়। ছেলেটি রাশিয়ার গণ জানবার যখন সময় হবে তখন জানাই যাবে। মৃণাল চলে যাবার পর ছোট কাকা যখন বৈঠকখানা থেকে বের হয়ে এলেন, তখন সবার আগে মাধু বৌদি এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলেন, ছোট কাকা, কি হলো ছোট কাকা? অনেক কথা হলো, চমৎকার ছেলে। আবার আসতে বলেছেন তো? হ্যাঁ, বলেছি বই কি। তা কি বললেন মৃণাল বাবু? সে তো বেশ খুশি হয়েই বলল, নিশ্চয় আসবে। কিন্তু পাটনাতেও তো যাবেন।
মাধু বৌদি কেমন যেন অপ্রস্তুতভাবে কথাটা বলে ফেললেন। ছোট কাকা বললেন, না, এখন তো পাটনা যাবার কোনো কথা নেই। কেমন করে বুঝলেন? নিজেই তো বললে আদালতের কাজ শেষ হলে সোজা ধানবাদে ফিরে যাবে। আমি জিজ্ঞেস করিনি, নিজেই হঠাৎ বললে। পাটনাতে কোনোদিনও যাওয়া হবে কিনা সন্দেহ। পাটনাকে একটুও ভালো লাগে না। পাটনাতে গেলে মিছিমিছি নানান ঝঞ্ঝাটে পড়তে হয়। পাটনাতে যেতে যেন ভয় করে। মাধু বৌদির চোখ বিস্ময় সহ্য করতে গিয়ে আরো বড় হয়ে যায়। উমা, এত কথা নিজেই বলেছেন ভদ্রলোক? হ্যাঁ, আমি কিন্তু এসব কথার বিশেষ কোনো মানে বুঝতে পারিনি। আপনি না বুঝুন, প্রমিতা বুঝতে পারবে। সে কি? যাক, ভালোই তো। এতদিনে প্রমিতার কিছু বুদ্ধিশুদ্ধি হয়েছে তাহলে মনে হচ্ছে। তাহলে একটা কাজ করতে হয়, মৃণাল এলে প্রমিতা নিজেই যেন জানিয়ে যায়। মায়ের বাড়ির আশাটাকে আর খুব বেশি দিন উদ্বিগ্ন করে রাখেনি মৃণাল। আদালতের কাজ শেষ হয়েছে, এইবার ধানবাদে ফিরে যেতে হবে। এক সন্ধ্যায় মৃণাল এসে এই বাড়ির বারান্দার উপর দাঁড়ালো। বৈঠকখানার ভিতরে বসে ছোট কাকার সঙ্গে গল্প করে মৃণাল। এইবার এই বাড়ির দিক থেকে শুধু একটি অভ্যর্থনা এগিয়ে এসে মৃণালকে চা দিয়ে আসবে। মৃণাল যদি প্রমিতার সঙ্গে আলাপ করতে চায়, আরো কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকবে প্রমিতা। মাধু বৌদি বলে দিয়েছেন, বোবার মতো শুধু চুপ করে দাঁড়িয়ে থেকো না, অন্তত দু একটা কথা বলবে। সবই ভেবে রাখা আর ব্যবস্থা করে রাখাই হয়েছিল। নিজেরই হাতে চা তৈরি করলো প্রমিতা। কিন্তু তারপরই হঠাৎ যেন চমকে ওঠে প্রমিতা। না না, পারবো না বৌদি। উমা, কি পারবে না? আমি ও ঘরে চা নিয়ে যেতে পারবো না। কেন? কেমন ভয় ভয় করছে। তোমার মাথা আর আমার মুন্ডু। না বৌদি, আজ থাক, না হয় অন্য কোনো দিন হবে। আজ আমি পারবো না। কি আর করা যাবে? অগত্যা চাকর রামধারীকেই আদেশ করেন মাধু বৌদি, ও ঘরে চা পৌঁছে দিয়ে এসো রামধারী। মৃণাল যেদিন ধানবাদে চলে গেল, সেদিন ছোট কাকা স্টেশনে গিয়ে মৃণালের সঙ্গে দেখা করেছিলেন। মৃণাল বলেছে, আমি ঠিক 3 মাস পরে আবার গয়াতে ফিরে আসব। অফিসের কাজে? না, ছুটি নিয়েই আসব। 1 মাসের ছুটি না পাই, অন্তত 15 দিনের ছুটি পাওয়া যাবে। বাহ বাহ, শুনে খুবই খুশি হলাম। শুনে আশ্বস্ত হয়েছে গয়ার বাড়ি। আবার আসবে মৃণাল। এবার অফিসের কোনো কাজের জন্য নয়, 1 মাস কিংবা 15 দিনের ছুটিকে আনন্দে হাসিয়ে রাখবার জন্য এই গয়াতেই আসবে। বুঝতে আর অসুবিধে কোথায়? মৃণালের আশা যে এই গয়ারই কাছ থেকে একটা পরম উপহার চাইছে। কিন্তু প্রমিতা যদি আবার এইরকম মাথা মুন্ডুহীন লজ্জার জন্য অভদ্র হয়ে যায়, মৃণালের কাছে গিয়ে একটা কথাও বলতে না চায়, তবে তবে কি হবে? তরুলতা রাগ করে বলেছেন, তাহলে আইন পড়বেন মেয়ে, আর কি করবেন? মাধুরী হাসে, এত রাগ করবেন না। প্রমিতা বলেছে এবারে আর কোনো গোলমাল হবে না। তরুলতা বলেন, দেখো তাহলে, আমি অবশ্যই এই মেয়ের মতিগতিকে একটুও বিশ্বাস করি না। কিন্তু বিশ্বাস না করবারই বা কি কারণ থাকতে পারে? মাধু বৌদি প্রমিতার একটা আপত্তির কথা শুনেই বুঝতে পারলেন যে প্রমিতাকে অবিশ্বাস করবার কোনো মানে হয় না। খগেনবাবু বলেছেন, চলো অন্তত 10টা দিন গিরিডির বাড়িতে কাটিয়ে আসি। বাড়ির সবাই রাজি হয়েছে, রাজি হতে চায় না শুধু প্রমিতা। মাধু বৌদিকে
বেশ স্পষ্ট করে একটা কথাও জিজ্ঞাসা করে ফেলেছে প্রমিতা। বৌদি, এ সময় হঠাৎ আবার গিরিটি কেন? মাধু বৌদি হাসেন। কোনো ভয় নেই, যথা সময় ফিরে আসা যাবে। সত্যি গিরিটি যাবার দিনে খুবই গম্ভীর হয়ে যায় প্রমিতা। বৌদির কাছ থেকে এত স্পষ্ট আশ্বাসের কথা শুনতে পেয়েও যেন কেমন একটা সন্দেহ প্রমিতাকে নিশ্চিন্ত হতে দিচ্ছে না। যথা সময়ে গয়াতে ফিরে আসতে পারা যাবে তো? গয়া ছেড়ে গিরিটি যাবার দিনেও কিন্তু প্রমিতা তার মনের এই সন্দেহটাকে ঠিক চিনতে পারেনি। কিন্তু গিরিটিতে এসেই একদিন একটা শান্ত আনমনা ভাবনার মধ্যে সন্দেহটাকে চিনতে পেরে চমকে ওঠে প্রমিতা। ছি ছি, এ কি হলো? মুক্তিয়ারপুর স্টেশনের প্ল্যাটফর্মের একটি ছবি হঠাৎ চোখের উপর ভেসে উঠেছে। উৎপলার ছোট ছোট দুটো চোখ, বড় করে কাজল বোলানো। কিন্তু সেজন্যে বেচারাকে ঠাট্টা করবে কেন পৃথিবীর চোখ? কি দোষ করেছে উৎপলা? যাকে ভালো লেগেছে তার গা ঘেঁষে দাঁড়িয়েছে, তারই মুখের দিকে বারবার তাকাচ্ছে। বেচারা যে প্রাণ দিয়ে আর আত্মা দিয়ে ওর জীবনের পছন্দের মানুষটিকে জড়িয়ে ধরে রাখতে চাইছে। কে জানে এখন কি করছে পার্টনার উৎপলা? কে জানে কতবার স্টেশনে এসেছে আর ট্রেনের কামরার কাছে উঁকি দিয়ে ক্লান্ত হয়ে গিয়েছে ওর চোখ, হেলে পড়েছে মাথাটা, ঝরে পড়ে গিয়েছে খোপার ফুল। মৃণাল যে আর কোনো ছুটিতেই পার্টনার যাবে না, সেটা কি এখনো বুঝতে পারেনি উৎপলা? বুঝতে পারলেই বা আর কি করবে উৎপলা? হয়তো একদিন মুক্তিয়ারপুরে এসে স্টেশনের প্ল্যাটফর্মের উপর চুপ করে দাঁড়িয়ে থাকবে। এই তো সেই প্ল্যাটফর্ম যেখানে ওর খুশি ভাগ্যটাকে ভয়ানক এক অভিশাপ ছুঁয়ে দিয়েছিল। মন্দ হয় না যদি গয়া ফিরতে 2 মাস দেরি হয়ে যায়, আর মৃণালও গয়াতে এসে দেখতে পায় যে খগেনবাবুর মেয়ে সেখানে নেই। আরো ভালো হয় যদি পার্টনার উৎপলা হঠাৎ সব জানতে পেরে সোজা গয়াতে চলে আসে। তাহলে গয়ার রাস্তায় উৎপলা আর মৃণালের হঠাৎ মুখোমুখি দেখা একদিন হয়ে যাবেই। তারপর ওদের ভাগ্য জানে কি হবে আর কি হবে না। নিজেরও ভাগ্যটা রকম দেখে বেশ আশ্চর্য হতে হয়। সবই যেন অকারণে এলোমেলো হয়ে যাচ্ছে। শেষে একটা চাকরি হয়তো ভাগ্যে সব ঝঞ্ঝাটের মীমাংসা করে দেবে। তাই ভালো, আর প্রাণটাকে বেহায়া করে নিয়ে একটা চায়ের পেয়ালা হয়ে কারোর কাছে এগিয়ে যাওয়ার দরকার নেই। তবে গিরিটির দিনগুলি মন্দ কাটে না। সারাদিন বাড়িতেই বসে থাকা, আর বিকেল হলে একটু বেরিয়ে আসা। শুধু সড়ক ধরে সামান্য কিছু দূর এগিয়ে গিয়ে অশ্রী নদীর কিনারাতে একটা কালো পাথরের উপর চুপ করে বসে থাকা। বিকেলে রঙিন রোদ পাখায় মেখে বকের দল উড়ে যাচ্ছে, চুপ করে কিছুক্ষণ দেখা। এখন মনের সন্দেহটাও যেন সব জোর হারিয়ে হঠাৎ নিশ্চুপ হয়ে যায়। কি আর করা যাবে? মৃণাল যদি পাটনাকে কোনো মতেই আপন করে নিতে রাজি না হয়, আর গয়ার উকিল খগেনবাবুর বাড়িতেই বারবার এসে এক পেয়ালা চায়ের অভ্যর্থনা আশা করে, তবে তাকে স্বীকার করে নিতেই হয়। আর খুঁতখুত করবার কোনো মানে হয় না। চমকে ওঠে প্রমিতা। কার যেন পায়ের শব্দ, যেন ব্যস্ত হয়ে এগিয়ে এসে একেবারে প্রমিতার পাথরের পিছনে একটা ছায়া হয়ে দাঁড়িয়ে পড়েছে। মুখ ফেরাতেই চোখে পড়ে ভয়ানক একটা অসম্ভবই সম্ভব হয়ে প্রমিতার দিকে অপলক চোখে তাকিয়ে আছে। ঘেন্নায় গা শিরশির করে প্রমিতার, রাগে চোখ জ্বলে ওঠে, আর নিজের ভাগ্যটাকেও ধিক্কার দিতে ইচ্ছে করে। বেশ হয়েছে, গয়া ছেড়ে চলে আসবার ভুলের
এইরকমই একটা শাস্তি হওয়া উচিত ছিল। সুশ্রী নদীর কিনারায় এমন নিরিবিলিতে এই কালো পাথরটার উপরে কিছুক্ষণ বসে থাকবার শান্তিটাও আর ভাগ্যে সইল না। সেই ভদ্রলোক, সেই বিশ্রী মদ্রবের লোকটা বখতিয়ারপুর থেকে গয়া ফেরবার পথে ট্রেনের কামরাতে যে লোকটা প্রমিতার শাড়ির আঁচল চেপে দিয়ে, গা ছুঁয়ে দিয়ে, পা মারাবার চেষ্টা করে আর কাঁধে ঠেলা দিয়ে একটা নিজ লোভের খুশি হাসিল করে নিয়ে পালিয়ে গিয়েছিল, চরম অভদ্রতা সেই ভদ্রলোকের ছায়া এখানেও প্রমিতার এই নিরিবিলি শান্তির উপরে আঁচড় থাকতে চলে এসেছে। শুনলে মাধবৌদি যে বিশ্বাসই করতে চাইবে না এমন অঘটনও সম্ভব হয়। প্রমিতার ঘৃণা আর রাগের চোখ দুটো শুধু চকিতে একবার ভদ্রলোকের মুখের দিকে তাকিয়ে নিয়েই যেন ভয়ে কেঁপে ওঠে। কি অদ্ভুত রকমের দুটো চোখ নিয়ে প্রমিতাকে দেখছেন ভদ্রলোক। লজ্জা নেই, সংকোচ নেই, ভয় নেই, যেন প্রমিতার চেহারাটাকে গিলে খাবার একটা লোভ অচঞ্চল হয়ে চকচক করছে। তাড়াতাড়ি চলে যায় প্রমিতা। ভদ্রলোক শুধু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকেন। উফ, ওই ভয়ানক ছায়ার ভয়ে ওদিকে বেড়াতে যাবার আর রশ্মির কিনারাতে ওই পাথরের উপরে বসবার আশা ছেড়েই দিতে হলো। বাড়ির সামনেই সড়কের উপর পায়চারি করে বিকেলবেলায় বেড়াবার স্বাদ মিটিয়ে নেয় প্রমিতা। কিন্তু ভেবে একটু আশ্চর্য না হয়েও পারে না। সে ভদ্রলোক যে সত্যি এই সড়কে কোনোদিনও দেখা দিল না। সেই নির্লজ্জ মতলব তো অনায়াসে এই রাস্তাতেও এসে প্রমিতার বেড়ানো বন্ধ করে দিতে পারে না। মনে হয় লোকটা এখন গিরিডিতে নেই, কিন্তু আর সাহসও হয় না। ও স্ট্রিট কিনারার নিরিবিলিতে কালো পাথরের উপর চুপ করে বসে থাকতে হলে আর একা একা না যাওয়াই ভালো। মাধবৌদি বলেন, আচ্ছা, তোমাকে আর ওখানে একা একা যেতে হবে না, আজ আমরাই যাব, আমাদের সঙ্গে চলো, দেখে আসি সত্যি এই লোকটা সেই লোক কিনা। ঠিকই বেড়াতে গিয়ে দেখতে পেলেন খগেনবাবু, তরুলতা আর মাধবৌদি। সেই ভদ্রলোক স্তব্ধ হয়ে পাথরটার উপরে বসে আছেন। খগেনবাবু বললেন, তাই তো, কি আশ্চর্য, সেই ছেলেটি যে বসে রয়েছে। মাধবৌদি বলেন, বাবা, একবার জিজ্ঞাসা করে দেখুন না এখানে কেন এসে বসে রয়েছে। আচ্ছা বেশ। ওহে ওহে ইয়ং ম্যান, শুনছো? খগেনবাবুর গম্ভীর গলার ডাক শুনে ভদ্রলোক উঠে দাঁড়ান আর নমস্কার করেন। খগেনবাবু বলেন, আমাদের চিনতে পেরেছ নিশ্চয়? আগে না। সত্যি কথা বলছো? মিথ্যে কথা বলবো কেন? আরে, বখতিয়ারপুর থেকে গয়া যেতে ট্রেনের কামরাতে আমাদের একদিন দেখতে পাওনি? হ্যাঁ, একদিন ওই ট্রেনে যেতে হয়েছিল ঠিকই, কিন্তু আপনাদের কাউকে দেখেছি বলে মনে পড়ছে না তো। তাহলে তো বলতে হয় তোমার বিস্মৃতি রোগ আছে। ভদ্রলোক হেসে ফেললেন, আগে না, তুমি সেদিন খুবই অশোভন রকমের কাণ্ড করেছিলে। ভদ্রলোক কিছুক্ষণ মাথা হেঁট করে আর চুপ করে কি যেন ভাবলেন। তারপরে খুব শান্ত স্বরে আস্তে আস্তে কথা বললেন, হতে পারে। খগেনবাবু বেশ ক্ষুব্ধভাবেই বললেন, কেন হতে পারে? কেন, কারণটা কি? আগে একটা টেলিগ্রাম পেয়ে সেদিন খুবই। তার মানে? টেলিগ্রাম পেলাম, স্ত্রী, মানে আমার স্ত্রী হঠাৎ মারা গিয়েছেন। শুধু খগেনবাবু নয়, তরুলতার মাধবৌদি আর ওপাশে
প্রমিতাও বোধহয় চমকে ওঠে। খগেনবাবু বলেন, তোমার স্ত্রী? আগে আগে হ্যাঁ। সে কি, কতদিন আগে বিয়ে হয়েছিল তোমাদের? এই তো কয়েক মাস হলো। বিয়ের 2 মাস পরে শান্তি মরে গেল। তরুলতা বলে, শান্তি মানে? আগে হ্যাঁ, আমার স্ত্রীর নামই শান্তি, সেই গিরিডিরি মেয়ে। তরুলতা বলেন, ও মা, কি হয়েছিল শান্তির? বলতে গেলে কিছুই হয়নি, সামান্য একটু জ্বর হয়েছিল, তাই এরাও আমাকে কোনো খবর জানায়নি। আমি তখন নালন্দাতে। সকালবেলা কাগজ কলম নিয়ে শান্তিকে চিঠি লিখছি, হঠাৎ টেলিগ্রাম এলো, শান্তি নেই। খগেনবাবু বললেন, তা নালন্দা থেকে সোজা গিরিডিতেই এসেছিলেন নিশ্চয়? আগে হ্যাঁ। এসেও কিন্তু শান্তিকে দেখতে পাইনি জানেন, পৌঁছতে দেরি হয়েছিল। এসে দেখি ওরা চিতে ধুয়ে টুয়ে সব শূন্য করে রেখে দিয়েছে, সব শূন্য করে রেখে দিয়েছে। খগেনবাবু বলেন, থাক থাক, আর বেশি বলো না, শুনতে খুবই কষ্ট হচ্ছে। তরুলতা বললেন, তোমাদের বাড়ি এইখানেই? আগে না, কলকাতায়। আমি কলেজে ইতিহাস পড়াই। খগেনবাবু জিজ্ঞেস করেন, তোমার নাম? আগে মনীষ রায়। খগেনবাবু এইবার বলেন, এবার বুড়ো মানুষের একটা অনুরোধের কথা শোনো মনীষ। আগে বলুন। চেষ্টা করে মনটাকে শান্ত করো। কি আর করবে বলো, দুঃখ ভুলে যেতে পারলেই ভালো। মনীষের মুখের করুণ হাসিটাও যেন প্রসন্ন হয়ে উঠতে চেষ্টা করে। কথাটা ঠিকই বলেছেন, কাল সন্ধ্যাতেই কলকাতা রওনা হব। কাজে আজ শেষবারের মতো এখানে। চমকে ওঠে প্রমিতার চোখের তারা। মাধবৌদিও যেন চোখ দুটি বড় করে বুঝতে চেষ্টা করছেন কি বলতে চাইছে মনীষ। মনীষ বলে, জানেন, শান্তির একটা অভ্যেস ছিল, প্রায়ই এইখানে এসে বসত, এই পাথরের উপর বসে বিকেলে রোষ্টির শোভা দেখত। আমিও এখানে এসেই বসতাম, কিন্তু আজ দেখুন সেই অস্ত্রীও আছে, আমিও আছি, শুধু শান্তি নেই। তরুলতার চোখ ছলছল করে ওঠে। আচ্ছা বাবা, এবার আমরা চলি। খগেনবাবু বলেন, আচ্ছা তুমি বসো মনীষ, আমরা চলি। কিছু মনে করো না, মিছামিছি তোমাকে একটু বিরক্ত করে গেলাম। মাধবৌদি হঠাৎ উদ্বিগ্নভাবে প্রমিতার কানের কাছে ফিসফিস করেন, এ কি হলো প্রমিতা? তুমি এরকম করছো কেন প্রমিতা? রুমাল দিয়ে চোখ চেপে ধরে আর স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে প্রমিতা। এখন যে চলে যেতে হবে, চলে যাবার জন্যে সবাই ব্যস্ত হয়ে উঠেছে, কিন্তু প্রমিতা যেন কিছুই দেখতে, বুঝতে আর শুনতে পাচ্ছে না। বোধহয় সব হিসেব ভুল হয়ে গিয়েছে, কিংবা হিসেবের সব ভুল ধরা পড়ে গিয়েছে। উমা, কথা বলো প্রমিতা, কি হলো? মাধবৌদি আবার ফিসফিস করেন, কি বলবে আর কেমন করেই বা বলবে প্রমিতা? গিরিটির মেয়ে শান্তি এসে যেখানে বসে থাকতো, সেখানে ভুল করে গয়ার মেয়ে এসে বসে পড়েছিল। দেখতে পেয়ে কে জানে কি ভেবেছিলেন ভদ্রলোক। প্রমিতা বলে,
বৌদি, ভদ্রলোক কি এখনো এখানে একা একা বসে থাকবেন? মাধু বৌদি বলেন, হ্যাঁ। প্রমিতা বলে, না বৌদি, এটা ভালো দেখায় না। মাধু বৌদি আশ্চর্য হয়ে প্রমিতার মুখের দিকে তাকিয়ে থাকেন। কি কি বলতে চায় প্রমিতা? মনীষ নামের এই ভদ্রলোককে একটা শূন্যতার মায়ার কাছে একা রেখে চলে গেলে অভদ্রতা হবে। মাধু বৌদি বলেন, যা বলবা স্পষ্ট করেই বলে ফেলো প্রমিতা। প্রমিতা বলে, বৌদি, ভদ্রলোককে ডেকে নিয়ে চলো না কেন? মাধু বৌদি, উমা, কেন? কোথায় যাবেন ভদ্রলোক? কেন, আমাদের বাড়িতে চা খাবেন। চমকে ওঠেন মাধু বৌদি। তারপর তারপর কি হবে? নিজেই চা নিয়ে ভদ্রলোকের সামনে গিয়ে দাঁড়াতে পারবে? পারবো। ঠিক তো? নিশ্চয় পারবো বৌদি, এবার দেখে নিও। কোনো ভুল হবে না, কোনো ভুল হবে না।